ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার ম্যাথমেটিক্স 1-এর 2024 সালের প্রশ্নের 3 নম্বর ভিডিওতে আজকে আমরা আলোচনা করব 15, 16, 17 এই তিনটা ম্যাথ তোমাদেরকে আজকে সমাধান করে দেব। এই 15 নম্বর, 16 নম্বর এবং 17 তো অলরেডি আমরা আগের ভিডিওগুলোতে আমরা 1 থেকে এই 14 পর্যন্ত কমপ্লিট করছি। তো আজকে আমরা এরপর থেকে সমাধান করব। তো এই প্রশ্নটা তোমরা কোথায় পাবে? প্রশ্নটা পাবো হচ্ছে তোমাদের বইয়ের একদম লাস্টে দেখবা যে 2024 সালের প্রশ্নটা দেওয়া আছে। এটা হচ্ছে এখানে লেখা আছে প্রথম পর্ব সমাপনী পরীক্ষা 2023 এবং পরীক্ষার ডেট হচ্ছে 2024 সালের জুন মাসের 8 তারিখে। তো এটা তোমরা মিলিয়ে নিবা। তো এখন আমরা ম্যাথ শুরু করব। তো দেখো 15 নম্বর ম্যাথটা কি দেওয়া আছে। 15 নম্বর ম্যাথটা দেওয়া আছে বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা এবং বিটা হলে দেখাও যে এখানে একটা সমীকরণ আছে, এটা প্রমাণ করতে হবে যে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ ইকুয়াল হচ্ছে ডান পক্ষ। এটা প্রমাণ করব এই দ্বিঘাত সমীকরণ থেকে প্রমাণ করব, যেখানে এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা এবং বিটা। তো এটা যখন আমরা সমাধান করব প্রথমে হচ্ছে আমরা লিখে নিব যে এখানে এটা হচ্ছে 15 নম্বর ম্যাথ। তো এখানে আমরা লিখে নিব যে সমীকরণটা দেওয়া আছে। তো প্রথমে লিখব যে প্রদত্ত সমীকরণ এটা জাস্ট প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটাই লিখবো যে প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে, বি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সি এক্স প্লাস হচ্ছে সি ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে তোমার প্রদত্ত সমীকরণ। তো আমরা দ্বিঘাত সমীকরণের যে মেইন যে সমীকরণটা সেটা কি জানি, সেটা জানি এরকম এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে সি ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের মেইন যে সমীকরণ সেটা। তো এইখান থেকে আমরা যদি আলফা প্লাস বিটা বের করি, তা আলফা প্লাস এই সমীকরণ মূলদ্বয় যদি আলফা এবং বিটা হয় সেই ক্ষেত্রে এই আলফা প্লাস বিটা যোগফল হবে এক্সের যে সহগ বি বাই হচ্ছে তোমার এক্স স্কোয়ারের সহগ এ, তার আগে হবে মাইনাস। আর এই আলফা বিটা মানে মূলদ্বয়ের গুণফল হবে কি, এই সি বাই হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, মানে এক্স স্কোয়ারের সহগ এই যোগফল এবং গুণফল উভয় ক্ষেত্রে নিচে যাবে। তো এটা হচ্ছে সমীকরণ। এই সমীকরণের সাপেক্ষে আলফা বিটার যোগফল এবং গুণফল। তো এখন আমার দেয়া আছে এই সমীকরণটা। তো এইটা থেকে আমাকে আলফা বিটার যোগফল এবং গুণফলটা বের করতে হবে। সুতরাং আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে, এখন যেহেতু এখানে মূলদ্বয় দেওয়া আছে আলফা এবং বিটা, এটা তো দেয়াই আছে, তো যোগফল হবে কি তোমার এক্সের যে সহগ, এক্সের সহগ আছে কি সি বাই হচ্ছে এক্স স্কোয়ারের সহগ আছে বি, এটা তার আগে হবে মাইনাস। এটা হবে আলফা এবং বিটা বা মূলদ্বয়ের যোগফল। আর মূলদ্বয়ের গুণফল মানে আলফা বিটা ইকুয়াল হবে কি এই সি বাই হচ্ছে এক্স স্কোয়ারের যে সহগ। তো এখানে আছে কি বি। তো এখানে তোমার হচ্ছে এই বি সি বা এ বি যেটাই দেওয়া থাক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এক্সের সহগ কী আছে বা এক্স স্কোয়ারের সহগ কী আছে সেটা তোমাকে বুঝতে হবে। তো এখন আমরা এই আলফা বিটার যোগফল পেলাম, গুণফল পেলাম। এখন হচ্ছে আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল সেটার আমরা লেফট হ্যান্ড সাইড, যেটা আমাকে প্রমাণ করতে বলছে, সেই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমরা লিখব এই আলফা বাই হচ্ছে বিটা তার উপরে রুট প্লাস হচ্ছে তোমার বিটা বাই আলফা তার উপরে রুট প্লাস হচ্ছে সি বাই বি তার উপরে রুট। এটা হচ্ছে তোমার সমীকরণের বাম পক্ষ। তো এইটাই কল আমাকে ডান পক্ষ যেটা আছে সেটা প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য দেখো এইখানে এই যে রুট আলফার সাথেও আছে বিটার সাথেও আছে, এখানে আবার এই দেখো উপরেও আছে নিচেও আছে। তার মানে এটাকে আমরা আলাদা করতে পারি যে এখানে রুট আলফা বাই হচ্ছে রুট বিটা, মানে রুটটাকে আমরা উপরে আর নিচে আলাদা করে দিলাম। এখন এখানেও সেমভাবে যে রুট বিটা বাই হচ্ছে রুট আলফা। আর এইখানে যেটা আছে এটা আমরা যেভাবে আছে এইভাবেই রাখবো। শুধু আমরা এই আলফা বিটার যে মূলদ্বয়ের যে দুইটা মান আছে এই দুইটাকে আমরা ক্যালকুলেশন করব। তো এখন যদি আমরা সমাধান করি, মানে এখানে এই রুট বিটা এবং রুট আলফা এটা যদি আমরা লসাগু করি তখন এখানে পাবো হচ্ছে রুট আলফা ইন্টু রুট বিটা। তো এখন তাহলে দেখো এই রুট বিটা কমন যায়, এখানে থাকে রুট আলফা। এই রুট আলফা আর রুট আলফা যদি আমরা গুণ করি এখানে পাবো হচ্ছে আলফা, মানে এই রুটটা চলে যাবে, রুট আলফা স্কোয়ার হবে। তো স্কোয়ার আর রুট চলে যাবে, এখানে থাকবে শুধু আলফা। আবার এখানেও দেখো এই রুট আলফা কমন যাবে, এখানে থাকবে রুট বিটা। তো রুট বিটা যদি আমরা গুণ করি তখন রুট বিটা স্কোয়ার হবে, তখন রুট আর স্কোয়ার চলে যাবে, এখানে থাকবে বিটা প্লাস হচ্ছে সি বাই বি, এখানে যা ছিল তাই।
এখন এই আলফা প্লাস বিটা এটা ঠিক রাখলাম, আর নিচে দেখো এইখানে রুট আছে, এখানে রুট আছে, তো দুইটাকে আমরা একসাথে করে দিলাম, তার মানে আলফা বিটা তার উপরে রুট প্লাস হচ্ছে সি বাই বি তার উপরে রুট। তো এখন আমরা যে মানগুলো জানি, দেখো এই যে আলফা প্লাস বিটার মান হচ্ছে এটা আমরা জানি, আবার আলফা বিটার গুণফলের মানও জানি, এই মানটাই আমরা এখন বসাবো। তো আলফা বিটার যোগফলের যে মান সেটা হচ্ছে মাইনাস হচ্ছে সি বাই হচ্ছে বি, আর নিচে দেখো এই রুটটা দিব, আর আলফা বিটার গুণফল আছে কত সি বাই বি, এখানে আমরা রুট দিলাম, তো প্লাস এই সি বাই বি এর উপরে রুট। তো এখন দেখো এইখানে যে সি বাই বি আছে এটাকে আমরা একটু সাজায় লিখতে পারি, মাইনাসটাকে রেখে দিলাম আগে, আর এই সি বাই হচ্ছে বি এইখানে যদি আমরা পুরোটার উপরে রুট দিই, আবার যদি ব্র্যাকেট দিয়ে এখানে স্কোয়ার দিই, তাহলে দেখো এই স্কোয়ার আর এই রুট চলে যায়, মানে কাটাকাটি হয়ে যায়, সি বাই বি থাকে। তো জাস্ট আমরা এটাকে একটু সাজায় লিখলাম আমাদের সুবিধার্থে, সি বাই বি তার উপরে দিলাম রুট, আর এইখানে যেটা আছে সেটা ঠিক থাকবে, সি বাই বি তার উপরে রুট। তো এখন এইখানে দেখো এই রুট সি বাই বি এটা আছে স্কোয়ার, মানে কি তার মানে দুইটা আছে, তার মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি রুট সি বাই বি ইন্টু তোমার রুট সি বাই বি, মানে এটা তো যেহেতু স্কোয়ার তো আমরা দুইবার লিখতে পারি, আর নিচে আছে কি সি বাই বি তার উপরে রুট, তার মানে দেখো এইটা আর এটা তাহলে যে কোনো এই দুইটার যে কোনো একটা কাটাকাটি হয়ে যায়, প্লাস এখানে থাকে রুট সি বাই বি, তাহলে এইখানে ফাইনালি থাকে কি, এখানে দেখো মাইনাস সি বাই বি থাকে তার উপরে রুট, আর এখানে থাকবে প্লাস সি বাই বি তার উপরে রুট। তো দেখো এইটা হচ্ছে প্লাস সি রুট সি বাই বি, এটা হচ্ছে মাইনাস রুট সি বাই বি, তার মানে এইটা আর এটা একই মান যেহেতু কাটাকাটি করা যায়, তার মানে এখানে ইকুয়াল আমরা লিখতে পারি কি জিরো, যেহেতু দুইটাই কাটাকাটি হয়ে যাচ্ছে, আর এটাই ছিল কি রাইট হ্যান্ড সাইড। তো আমার এই 15 নম্বর প্রশ্নটা এটাই প্রমাণ করতে বলছে যে এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তার মানে এটা হচ্ছে প্রমাণিত। তো এটা দেখো এটা হচ্ছে 2024 সালে যে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 15 নম্বর ম্যাথটা সমাধান করে দিলাম। তো এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে যে ম্যাথগুলো তোমাদের এই যে আসছে এটা বোর্ডের কোশ্চেন যেহেতু, তো এই কোশ্চেনগুলো হচ্ছে অবশ্যই ইম্পর্টেন্ট এবং তোমাদেরও আসতে পারে। তো তোমরা একটু এই ভিডিওগুলো যদি মনোযোগ দিয়ে দেখো, তাহলে এই টাইপের ম্যাথগুলো যদি পরীক্ষায় আসে, হয়তো হুবহু এই ম্যাথগুলাই আসবে কিছু, আবার কিছু আছে যে এইটা হুবহু না আসলেও এই টাইপের ম্যাথগুলাই আসবে। তো যদি ভিডিওগুলো দেখো মনোযোগ দিয়ে, বা ভিডিও দেখার পাশাপাশি নিজেরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এই ম্যাথগুলো তোমরা সঠিকভাবে পরীক্ষার খাতায় অ্যান্সার করতে পারবো। তো 16 নম্বর ম্যাথটা এখন দেখবো, যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে পলিটেকনিক শব্দটির অক্ষরগুলো দিয়ে কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায়। তো এই ম্যাথটা খুব সহজ, এটা হচ্ছে বিন্যাস থেকে আসছে এই ম্যাথটা, 16 নম্বর ম্যাথ। তো এই ম্যাথে দেখো একটু লেখালেখি আছে, তো যা দেওয়া আছে আমরা সেটা সাপেক্ষে লিখবো, যে এখানে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে পলিটেকনিক শব্দটি নিয়ে আমাকে চিন্তা করতে হবে। তো এই পলিটেকনিক যে শব্দ, এখানে কয়টা বর্ণ আছে সেটা আগে দেখবো, যে পলিটেকনিক। দেখো এই পলিটেকনিক শব্দটা লিখলাম, দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে টোটাল 11টা বর্ণ আছে। তো আমরা সেটাই লিখবো যে শব্দটিতে মোট 11টি বর্ণ আছে। আমরা কিন্তু এটা গুণে দেখলাম। তো এই পলিটেকনিক ছাড়া অন্য কোনো শব্দ যদি আসে, সেই ক্ষেত্রেও তোমাকে এইভাবে বের করতে হবে, যে পলিটেকনিক শব্দটিতে মোট 11টি বর্ণ আছে, যার মধ্যে স্বরবর্ণ কয়টি। এবার দেখো এখানে এই যে ও একটা স্বরবর্ণ, ই একটা স্বরবর্ণ, আই একটা স্বরবর্ণ, তার মানে এখানে স্বরবর্ণ আছে 3টা। তো এটাই লিখবো যে স্বরবর্ণ আছে 3টি পলিটেকনিক শব্দটিতে, তাহলে টোটাল বর্ণ আছে 11টি এবং স্বরবর্ণ আছে 3টি, যার মধ্যে স্বরবর্ণ আছে 3টি এবং রিপিট বর্ণ। দেখো এই যে সি এ যে এখানে একটা আছে, আবার এখানে একটা আছে, তার মানে এই রিপিট বর্ণ আছে 2টি। তো সেটাই লিখবো যে সি আছে 2টি। তো এই ম্যাথগুলো করার জন্য প্রথমে যে শব্দটা দেওয়া থাকবে সেটাকে তোমাকে এইভাবে হিসাব করে দেখতে হবে যে কয়টা বর্ণ আছে এবং এর ভিতরে স্বরবর্ণ কয়টি আছে এবং রিপিট বর্ণ কয়টি আছে, সেটা আমাকে আগে গুণে দেখতে হবে। তো এখন আমরা লিখবো যে 11টি
যেহেতু টোটাল বর্ণ 11টি, সুতরাং 11টি বর্ণ একত্রে সব নিয়ে সাজানো যাবে। আমরা যদি এই পলিটেকনিক শব্দটি সবগুলি বর্ণকে একত্রে নিয়ে সাজাতে চাই তাহলে আমরা কতভাবে সাজাইতে পারবো? সেটা হবে কি, টোটাল বর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল, মানে ফ্যাক্টোরিয়াল 11 বাই হচ্ছে রিপিট বর্ণের ফ্যাক্টোরিয়াল। তার মানে রিপিট বর্ণ আছে কয়টা? সি আছে 2টি, তো ফ্যাক্টোরিয়াল কত হবে? 2। তো এটা যদি তোমরা ক্যালকুলেটরের সাহায্যে তোমরা এটা ক্যালকুলেশনটা করো যে ফ্যাক্টোরিয়াল 11 বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2, তো এটা করলে আমরা ফাইনালি যে রেজাল্ট পাবো 1995840। তো এটাকে তোমরা ক্যালকুলেটর ছাড়াও যদি করতে চাও তাহলে যে এইভাবে ভেঙে করতে হবে যে 11 এরপরে একটা করে কমবে, 11 গুণ 10 গুণ 9 গুণ 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, এইভাবে করে একটা করে কমতে থাকবে। নিচের ক্ষেত্রেও সেম, যে 2 গুণ 1 জাস্ট 2 থাকবে, তো সেইভাবেও তোমরা করতে পারো। তো এখন এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমরা 11টি বর্ণ একত্রে সব নিয়ে আমরা সাজাইতে পারবো, এই এতভাবে সাজাইতে পারবো যে এত প্রকারে। তো এখন বলছে যে এই স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে আমি কয়ভাবে সাজাইতে পারবো। তো সেটার জন্য এখন যে 3টা স্বরবর্ণ আছে সেটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে যে স্বরবর্ণ 3টিকে একটি বর্ণ ধরলে বা মনে করলে মোট বর্ণ হবে। দেখো 3টা বর্ণ, যে স্বরবর্ণ 3টাকে যদি আমরা একটা বর্ণ মনে করি ও ই আই, তাহলে টোটাল বর্ণ হবে কত? 11টা বর্ণ থেকে তোমার এই 3টা বর্ণকে যেহেতু একটা বর্ণ মনে করবো তো 3 মাইনাস হবে, আর 3টাকে যেহেতু একটা মনে করতেছি তো আবার 1 প্লাস হবে। তো এটা এইভাবেও করতে পারো, অথবা তোমরা 11 মাইনাস 2ও করতে পারো। তো এখন আমরা টোটাল পাবো কত? 9টি বর্ণ পাবো, মানে টোটাল বর্ণ হবে তাহলে 9টি। যদি আমরা স্বরবর্ণ 3টিকে একটি বর্ণ মনে করি তাহলে টোটাল বর্ণ সংখ্যা পাবো কত? 9টি। তো এখন এই 9টি বর্ণকে সাজানো যাবে কয়ভাবে? সুতরাং 9টি বর্ণ সাজানো যাবে দেখো এই আগের মতো করে চিন্তা করো, যখন 11টা বর্ণ ছিল তখন ফ্যাক্টোরিয়াল 11 ছিল, তো এখন 9টি বর্ণ, তার মানে ফ্যাক্টোরিয়াল হবে কত? 9। আর এই যে 9টি বর্ণর ক্ষেত্রে তোমার এখানেও তো 2টা সি আছে, মানে রিপিট বর্ণ আছে 2, এই কারণে ফ্যাক্টোরিয়াল 2 হবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখানে পাবো হচ্ছে 18 14 40। তো এটা হচ্ছে 9টি বর্ণ দিয়ে সাজানো যাবে যদি স্বরবর্ণ 3টিকে একটি বর্ণ ধরি, তাহলে আমার এতভাবে আমি সাজাইতে পারবো। তো এখন এই যে স্বরবর্ণ 3টি, এই স্বরবর্ণ 3টি যদি আমার নিজেদের ভিতরে আবার সাজানো যায় কয়ভাবে সেটা দেখতে হবে। যে স্বরবর্ণ 3টিকে নিজেদের ভিতরে কয়ভাবে সাজানো যায় সেটা লিখবো যে আবার স্বরবর্ণ 3টিকে নিজেদের মধ্যে সাজানো যাবে কত? দেখো এই ও ই আই এই 3টাতে স্বরবর্ণ, তো ফ্যাক্টোরিয়াল 3 হবে। তো এর ভিতরে তো কোনো রিপিট বর্ণ নাই, এই কারণে জাস্ট ফ্যাক্টোরিয়াল 3। তো ফ্যাক্টোরিয়াল 3কে যদি আমরা ক্যালকুলেশন করি এটা কি হবে? 3 গুণ 2 গুণ 1, তার মানে এখানে হবে কত? 6। এই নিজেদের ভিতরে 6ভাবে সাজানো যায়। এখন এই স্বরবর্ণ 3টিকে একটি বর্ণ ধরলে সাজানো যায় এত প্রকারে, আর এই 3টিকে যদি নিজেদের মধ্যে আবার সাজানো যায় 6 প্রকারে, তাহলে আমরা লিখতে পারি যে স্বরবর্ণগুলিকে পাশাপাশি রেখে মোট সাজানো যাবে এইটা গুণ এইটা। তো সেটা আমরা লিখবো যে সুতরাং স্বরবর্ণ গুলোকে পাশাপাশি রেখে শব্দটি, মানে পাশাপাশি রেখে বর্ণগুলো সাজানো যায়,
সাজানো যাবে। দেখো এই যে এইটা গুণ হচ্ছে এই মানটা, তার মানে 18, 14, 40 গুণ হচ্ছে 6। এটা হচ্ছে স্বরবর্ণগুলোকে তিনটিকে একটি বর্ণ ধরলে এত প্রকারে সাজানো যায়। আর স্বরবর্ণ তিনটা যেহেতু নিজেদের ভিতরে সাজানো যায় 6 প্রকারে, তার মানে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে টোটাল সাজানো যাবে এত গুণ এত। এটার মান হবে তোমার 10, 88, 640। তো এত প্রকারে হচ্ছে টোটাল সাজানো যাবে। তো এইটা দেখো, এইটা ছিল 11টা বর্ণকে মোট আমি এত প্রকারে সাজাইতে পারবো, আর স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে সাজাইতে পারবো হচ্ছে এই এত প্রকারে। এখন স্বরবর্ণগুলোকে তাহলে পাশাপাশি না রেখে সাজাইতে পারবো এই টোটাল যে যতবার সাজানো যাবে 11টা বর্ণ দিয়ে, সেটা থেকে এটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা পাশাপাশি না রেখে যে সাজাইতে পারবো সেটা হবে। তো এখন এটা লিখবো যে সুতরাং স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে শব্দটির মানে পলিটেকনিক শব্দটির বর্ণগুলোকে সাজানো যাবে কত প্রকার। এই টোটাল দিয়ে সাজানো যায় সেটা মাইনাস হচ্ছে এই মানটা। তো এটা হচ্ছে টোটাল সাজানোর সংখ্যা, এটা থেকে মাইনাস করব এই পাশাপাশি রেখে যেটা সাজানো যায়। তার মানে এখানে হবে তোমার 1995840 মাইনাস হচ্ছে 10, 88, 640। তো এটাকে মাইনাস করলে আমরা পাবো হচ্ছে 188,69760। এই এত প্রকার হচ্ছে সাজানো যাবে তোমার স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে। তো এই ম্যাথটা যদি একটু লেখালেখি আছে, বাট স্বাভাবিকভাবে চিন্তা করো যে শব্দটা দেওয়া থাকবে সেই শব্দটায় কয়টা বর্ণ আছে সেটা আগে আমরা গুণে বের করব, দেন হচ্ছে টোটাল বর্ণ যা থাকবে সেটা লিখবো, যে 11টি বর্ণ একত্রে সব নিয়ে সাজানো যাবে কত প্রকার সেটা লিখবো। এখন যেহেতু স্বরবর্ণর বিষয় আছে এই কারণে আমরা স্বরবর্ণ তিনটিকে বা যদি অন্য সংখ্যা থাকে সেটাকে আমরা মোট কতভাবে সাজাইতে পারবো সেটা আমরা দেখব। তো স্বরবর্ণ তিনটিকে একত্রে একটি বর্ণ ধরলে আমরা কত প্রকারে সাজাইতে পারবো সেটা লিখলাম। এখন স্বরবর্ণ তিনটিগুলো যদি আবার নিজেদের ভিতরে রিয়ারেঞ্জ হয়, যে ও ই আই নিজেদের ভিতরে আবার কয়ভাবে সাজাইতে পারবো সেটা বের করলাম। তো এখন এইটা আর এটার গুণফল করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে সাজানো সংখ্যা। এখন তাহলে পাশাপাশি না রেখে হচ্ছে টোটাল সাজানো সংখ্যা থেকে আমরা এটা যদি মাইনাস করে দিই বা বিয়োগ করে দিই তাহলে আমরা স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে যে সাজাতে পারবো সেটা পাবো। তার এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো এইভাবে তোমাদের পলিটেকনিকের পরিবর্তে অন্য কোনো শব্দ থাকতে পারে, ইউনিভার্সিটি থাকতে পারে, ডিপ্লোমা থাকতে পারে, বা অন্য যে কোনো শব্দ থাকতে পারে। তো আশা করি এই ম্যাথটা ভালোভাবে বুঝে থাকলে বাকি ম্যাথগুলোও তোমরা পারবা। তো আজকের ভিডিওর যে 3 নম্বর যে ম্যাথ 17 নম্বর ম্যাথ, এখন এটা করবো। দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণে আবার একটা কন্ডিশন দেওয়া আছে যে থিটার মান হচ্ছে 0 ডিগ্রির সমান বা তার চেয়ে বড় এবং 360 ডিগ্রির সমান বা তার চেয়ে ছোট। এই থিটার মান এই রেঞ্জের ভিতরে থাকবে। এই সমীকরণ থেকে আমরা থিটার মানটা বের করব এবং সেই মানটা 0 ডিগ্রির সমান বা তার চেয়ে বড় এবং 360 ডিগ্রির সমান বা তার চেয়ে ছোট হবে। এখন যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা থেকে আমরা এই মানগুলো বের করব। তো দেখো তাহলে 17 নম্বর ম্যাথ কি দেওয়া আছে যে √3 cos থিটা প্লাস হচ্ছে sin থিটা ইকুয়াল হচ্ছে √3। এটা হচ্ছে সমীকরণ দেওয়া আছে। তো এইখান থেকে আমরা থিটার মানটা বের করব, যেখানে থিটার মানটা হবে তোমার এই 0 ডিগ্রির চেয়ে বড় বা সমান এবং 360 ডিগ্রির ছোট বা সমান। তো এই থিটার মানটা আমাদেরকে বের করতে হবে। তো থিটার মান বের করার জন্য দেখো এইখানে √3 আছে, আবার এইখানে √3 আছে। তো এই দুইটাকে আমরা পাশাপাশি নিয়ে আসবো। তার মানে আমরা সাইন থিটাকে বাম পাশে ঠিক রেখে এইটাকে ডান পাশে যদি নিয়ে যাই, তার মানে √3 মাইনাস হচ্ছে √3 cos থিটা। এখন আমরা যদি বর্গ করি, তো বর্গ করার জন্য বর্গ করার আগে আরেকটা মান এই √3টাকে কমন নিয়ে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। √3 কমন নিলে 1 মাইনাস cos থিটা হবে এখানে। তো এখন আমরা উভয় পক্ষে বর্গ করব। বর্গ করলে এখানে কি হবে, সাইনের বর্গ করলে সাইন স্কোয়ার থিটা। আর এখানে যদি বর্গ করি, দেখো এই √3 বর্গ করলে 3 পাবো।
মানে স্কোয়ার আর এই রুট চলে যাবে, শুধু 3 থাকবে। আর এটাকে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যদি ফেলায়, আমরা জানি কি যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। তো এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। তার মানে 1 মাইনাস হচ্ছে 2 cos থিটা প্লাস হচ্ছে cos স্কোয়ার থিটা। এইখানে জাস্ট আমরা ব্র্যাকেটে লিখবো যে বর্গ করে, এটা আমরা লিখে দেব বর্গ করে। তো এরপরে হচ্ছে আমরা দেখো এইখানে সব কিন্তু কসে আছে এই ভ্যালুটা, তো এখানে আছে সাইন স্কোয়ার থিটা, তো এটাকে আমরা কসে কনভার্ট করব। তো আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তার মানে আমরা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা আমরা লিখতে পারি। এখন তার মানে সাইন স্কোয়ার থিটা এখানে আছে, এটার পরিবর্তে 1 মাইনাস কস স্কোয়ার থিটা এটা লিখবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটা সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। আর এইখানে যা যা আছে এগুলো আমরা সব বাম পাশে নিয়ে আসি। তার মানে এই 3 আর 1 গুণ করলে 3 হবে, সেটাকে বাম পাশে নিয়ে আসলাম, -3 হলো। মানে এই পাশে +3, বাম পাশে আসলে -3। আবার 3 দিয়ে এটাকে যদি গুণ করি, 3 দুগুণই 6, মানে -6 cos থিটা। তো বাম পাশে আসলে +6 cos থিটা হবে। আর এই 3 দিয়ে এটাকে যদি গুণ করি, 3 cos স্কোয়ার থিটা, এটা বাম পাশে নিয়ে আসলে -3 cos স্কোয়ার থিটা ইকুয়াল হবে 0। মানে সব মানগুলো আমরা বাম পাশে নিয়ে আসলাম। তো এখন আমরা যদি যোগ বিয়োগ করি, দেখো এইখানে cos স্কোয়ার থিটা আছে, এইখানেও cos স্কোয়ার থিটা আছে। তো এই cos স্কোয়ার থিটা আর -3 cos স্কোয়ার থিটা, এটা হবে 4 cos স্কোয়ার থিটা হবে। এরপরে দেখো এই যে +6 cos থিটা, আর -3 থেকে যদি 1 আমরা বাদ দিই, তো এখানে থাকবে -2 থাকবে, ইকুয়াল হচ্ছে 0। তো এখন আমরা এই মানটা থেকে এইখান থেকে আমরা 2 কিন্তু কমন নিতে পারি। তো -2 আমরা এখান থেকে কমন নিব। -2 যদি কমন নিই, এখানে থাকবে 2 cos স্কোয়ার থিটা, এখানে হবে -3 cos থিটা, এখানে হবে +1 ইকুয়াল হচ্ছে 0। তো এখান থেকে আমরা কি করলাম, -2 কমন নিচ্ছি। দেখো এই -2 দিয়ে যদি গুণ করি, এখানেও আমরা 4 cos স্কোয়ার থিটা পাবো। আবার এটাকে গুণ করলে +6 cos থিটা পাবো। আর -1কে এটা দিয়ে গুণ করলে -2 পাবো। তো এখন উভয় পক্ষে যদি -2 দ্বারা ভাগ করি, তার মানে এই পাশে থাকবে কি 2 cos স্কোয়ার থিটা -3 cos থিটা প্লাস হচ্ছে 1 ইকুয়াল হবে 0। ফাইনালি এটা থাকবে। তো এইটাকে এখন আমরা মিডিল টার্ম করব। তো এটাকে যদি আমরা মিডিল টার্ম করি, দেখো কি হয়, 2 cos স্কোয়ার থিটা। এখন দেখো মিডিল টার্ম করা মানে কি, এই দুইটার গুণফল হবে, মানে মাঝখানেরটাকে এমনভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করলে এটা পাবো, আর গুণ করলে আবার এই 2 cos স্কোয়ার থিটা আর 1 এর গুণফলটা পাই। তো তার মানে দেখো এখন এইখানে হবে মাইনাস, যদি আমরা দিই 2 cos থিটা -cos থিটা +1, এটা কিন্তু আমরা দিতে পারি। দেখো এই -2 cos থিটা আর -cos থিটা, এটা আমরা যদি দুইটা যোগ করি তো -3 cos থিটা হবে। আবার এই দুটো যদি গুণ করি তখন আবার +2 cos স্কোয়ার থিটা হবে। তো এখন আমরা এখান থেকে 2 cos থিটা কমন যদি নেই, তাহলে এখানে থাকবে হচ্ছে শুধু cos থিটা মাইনাস হচ্ছে 1, আর এখান থেকে -1 কমন নিলে cos থিটা -1 সমান 0। তো এখন দেখো এই cos থিটা -1 যদি আমরা কমন নিই, তার মানে এখানে থাকবে 2 cos থিটা -1 ইকুয়াল হচ্ছে 0। তো এখন তো দুইটা যেহেতু পেলাম, তার মানে এটা ইকুয়াল 0, আবার এটা ইকুয়াল 0 আমরা লিখতে পারি। তো আমরা লিখতে পারি তাহলে কি, সুতরাং cos থিটা -1 ইকুয়াল হচ্ছে 0, এটা লিখতে পারি। অথবা 2 cos থিটা -1 ইকুয়াল হচ্ছে 0। তো তার মানে এখানে cos থিটা ইকুয়াল -1 ডান পাশে চলে গেলে কি হয়, +1। তো +1 মানে হচ্ছে, দেখো এই cos থিটা, এই cos কত ডিগ্রির মান 1, cos হচ্ছে 0 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে আমরা এটা লিখতে পারি cos 0 ডিগ্রি। এটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি সপ্তম অধ্যায় থেকে, এটা তোমরা এই মানগুলো কিভাবে সহজে মনে রাখা যায় সেটা ভিডিওতে ওখানে বিস্তারিত বলা আছে। তার মানে এখানে আমরা লিখতে পারি যে
থিটা ইকুয়াল হচ্ছে, দেখো এখানেও কস আছে এখানেও কস আছে, তো দুইটা কস যদি আমরা বাদ দিয়ে দিই থিটা ইকুয়াল পাবো হচ্ছে 0 ডিগ্রি। এটা আমরা এখানে যে কন্ডিশনটা দেওয়া ছিল যে থিটার মান 0 সমান বা তার চেয়ে বড় হবে, তো সমানও হতে পারে তাহলে। তো দেখো এখানে আমি কিন্তু 0 ডিগ্রি একটা আমি বের করলাম। আবার দেখো এখানে কস থিটা ইকুয়াল যেহেতু 0 ডিগ্রি, এটা থেকে আবার আমি আরেকটা ইকুয়েশন আরেকটা মানও বের করতে পারি। তো এখানে আমরা লিখবো যে আবার কস থিটা ইকুয়াল হচ্ছে কস 0 ডিগ্রি, এটা যেহেতু লিখতে পারি তার মানে এই কস থিটা এই 0 ডিগ্রিকে আবার আমি একটু ভিন্নভাবে লিখতে পারি যে কস 360 প্লাস হচ্ছে 0 ডিগ্রি, এটাও আমি লিখতে পারি। দেখো আমরা যে এরকম একটা বিষয় জানি এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা যদি করি এই 4টা চতুর্ভাগে ভাগ করি, তো এখন এই 360 মানে কি এখান থেকে ঘুরে আবার এখানে আসবে, তার সাথে প্লাস 0 ডিগ্রি, তার মানে এই চতুর্ভাগে অবস্থান করবে, আর এখানে হচ্ছে তোমার সবগুলোর মানে হচ্ছে প্লাস, তার মানে কস 0 ডিগ্রিকে আমি কিন্তু এইভাবে সাজায় লিখতে পারি। তার মানে এখন এখানে আমরা এই কস থিটা ইকুয়াল এই 360-এর সাথে 0 যোগ করি, তার মানে কস 360 ডিগ্রি হবে। তো এখানেও দেখো কস আছে এখানেও কস আছে, তার মানে এখানে আমরা থিটার মান লিখতে পারি কত 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি তো হবে, কন্ডিশনের ভিতরে এটা আছে যে 0 সমান বা তার চেয়ে বড় এবং 360 ডিগ্রি সমান বা তার চেয়ে ছোট, তার মানে এটা আমরা এখানে লিখতে পারি। এছাড়াও দেখো আমরা এইখান থেকে আবার আরও কি মান বেরোয় সেটা দেখবো। এইখানে হচ্ছে আমরা পেলাম দুইটা মান, এই থিটার মান 0 ডিগ্রি এবং থিটার মান 360 ডিগ্রি, এই দুইটা মান পেলাম। তো এখন আমরা এই ডান পাশে যে আরেকটা ইকুয়েশন আছে এখান থেকে কি বের করতে পারি সেটা দেখি, যে 2 cos থিটা ইকুয়াল হচ্ছে 1 বা cos থিটা ইকুয়াল হচ্ছে কত হাফ হয়। এখন cos কত ডিগ্রির মান হাফ, তো এখানে এই cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার মানে এই হাফের পরিবর্তে আমরা cos 60 ডিগ্রি লিখতে পারি। তা এখান থেকে তাহলে আমরা দেখো এখানে cos থিটা আছে এখানে cos 60 ডিগ্রি আছে, তার মানে থিটা ইকুয়াল আমরা 60 ডিগ্রি এটা লিখতে পারি। তো দেখো এটা থিটার আরেকটা মান, এটা তো 0 ডিগ্রির চেয়ে বড় এবং 360 ডিগ্রির চেয়ে ছোট, তার মানে এটাও একটা অ্যান্সার। তো এরপরে আবার দেখো আমরা আবার যেটা লিখতে পারি এখান থেকে আরেকটা মানও বেরোয় যে cos থিটা ইকুয়াল cos 60 ডিগ্রি। তো এটাকে আবার একটু সাজায় লিখতে পারি যে cos থিটা ইকুয়াল হচ্ছে cos 360 মাইনাস হচ্ছে 60 ডিগ্রি, এটা কিন্তু আমরা লিখতে পারি। দেখো এই যে এটা থেকে দেখো চিন্তা করি যে এই যে এইখান থেকে ঘুরে এই পর্যন্ত আসা মানে কি 360 ডিগ্রি, মাইনাস 60 ডিগ্রি মানে হচ্ছে এইখানে অবস্থান করতেছে, আর এখানে হচ্ছে সেক আর কস হচ্ছে প্লাস। তো এখানে যেহেতু কস আছে তার মানে আমরা এটা লিখতে পারি যে যেহেতু এই এখানে কস থাকার কারণে এই 360 মাইনাস 60 এটা আমরা লিখতে পারি। তার মানে এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তার মানে এখানে cos থিটা ইকুয়াল হচ্ছে cos 360 থেকে যদি 60 যদি মাইনাস হয় তার মানে এখানে থাকবে cos 300 ডিগ্রি। তো তার মানে এইখানে আমরা থিটার মান লিখতে পারি 300 ডিগ্রি। তো এখন দেখো এই থিটার মান আমরা 4টা মান পেলাম, এই 4টা মানই 0 ডিগ্রির চেয়ে বড় এবং 360 ডিগ্রির চেয়ে ছোট বা 360 ডিগ্রির সমান বা 0 ডিগ্রির সমান আছে, তার মানে এখানে এই অ্যান্সার হবে 4টা। তো এখন আমরা এখানে লিখতে পারি, দেখো প্রশ্নে কি দেওয়া ছিল, প্রশ্নে দেওয়া ছিল যে সমাধান করো এই যখন থিটার মান এই কন্ডিশনের সাপেক্ষে। তো সুতরাং আমরা লিখতে পারি যে নির্ণয় সমাধান থিটা ইকুয়াল হচ্ছে 0 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি, আর একটা পেলাম কত 300 ডিগ্রি, আর একটা পেলাম 360 ডিগ্রি, এটাই হচ্ছে অ্যান্সার। মানে থিটার মান এই 4টা হতে পারে, 0 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, 300 ডিগ্রি এবং 360 ডিগ্রি। তো আশা করি আমরা এই যে আজকে যে 3টা ম্যাথ তোমাদের করে দিলাম 3টা ম্যাথই তোমরা বুঝতে পারছো। তারপরেও যদি তোমাদের এই ম্যাথগুলোতে সমস্যা হয় বা প্রবলেম থাকে কমেন্টসের মাধ্যমে সেটা জানাতে পারো। আর এই ভিডিওগুলো দেখার মাধ্যমে যদি তোমরা এই ম্যাথগুলো শিখতে পারো বা বুঝতে পারো তাহলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্টস করে তোমাদের মতামতটা জানাবো, কারণ তোমাদের মতামতের উপর ভিত্তি করে আরও যে 2023 সালের প্রশ্ন আছে 22 সালের প্রশ্ন আছে সেগুলো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি আগ্রহ থাকে বা তোমাদের যদি এই ভিডিওগুলো দেখা করে উপকার হয় তাহলেই আমি আসলে কষ্ট করে এই ভিডিওগুলো বানাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই তোমাদের মতামতটা জানাবা।
তো ঠিক আছে, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।